আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায় করব রাসায়নিক বন্ধন। অতি অল্প সময়ে আমরা কিভাবে অতি অল্প সময় বলতে একটা অধ্যায় দেখা যায় আমরা পরীক্ষার সময় অনেক সময় ক্লাস টেস্ট বা অনেক কিছু পরীক্ষায় তোমাদের স্যাররা কি পরীক্ষা নেয়। যে একটা অধ্যায়ের উপর বা ২-৩ টা অধ্যায় দেয়। সো আমরা একটা অধ্যায় আজকে পড়বো। একটা অধ্যায় অতি অল্প সময়ে কিভাবে আমরা কভার করতে পারি। তোমরা কিভাবে একটা টেকনিকে আমরা অধ্যায়টা কভার করব এবং আমরা যেন অল্প ৫ মিনিটে যেন একটা অধ্যায় শেষ করে দিতে পারি। ঠিক আছে? তোমরা যখন রিভিশন দিবা, পরীক্ষার আগে তোমাদের রিভিশন দিতে হয়। অতি অল্প সময় ধরো ৫ মিনিট একটা সময় নিবা। নিয়ে ৫ মিনিটে সম্পূর্ণ অধ্যায় তোমরা কিভাবে ক্যাপচার করবা তোমাদের ব্রেইনে রাখবা, আজকে এই টেকনিকটা আমি তোমাদের শেখাই দেব। চলো, পঞ্চম অধ্যায়ের যে কয়টা টপিক আছে সব টপিক আমি কি করছি বোর্ডে তুলে রাখছি। সব কয়টা টপিক আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? তোমাদের বইয়ে পঞ্চম অধ্যায়ে দেখবা প্রথমে টপিক আছে যে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। তাহলে চলো, যোজ্যতা ইলেকট্রনটা কি? ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে কি বলে? যোজ্যতা ইলেকট্রন বলে। ধরো আমরা এখানে একটা মৌল নিলাম, সেটা হাইড্রোজেন মৌল নিই। যে হাইড্রোজেন একটা মৌল নিলাম, যে তার সর্বশেষ কক্ষ, তার তো একটা ইলেকট্রন না, তার একটা ইলেকট্রন থাকার জন্য তার সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা থাকে এই জন্য তার কি যোজ্যতা ইলেকট্রন হবে এক। এখানে যদি আমরা কিনি সোডিয়াম কিনি, ঠিক আছে, সোডিয়ামের যদি আমরা ডায়াগ্রামটা আঁকি, ঠিক আছে, প্রথমে তার ২টা থাকবে, দেন ৮টা, এই হলে ১০টা, সর্বশেষ কক্ষপথে থাকবে একটা ইলেকট্রন, ঠিক না? সর্বশেষ কক্ষপথে একটা, তাই আর যোজ্যতা ইলেকট্রন এক। তাহলে তোমরা মনে রাখবা যে কি সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে কি যোজ্যতা ইলেকট্রন বলে। তোমরা এইভাবে শুধু মনে রাখবা যে টপিক, ওই টপিকটা কি বলতেছে, সম্পূর্ণ টপিকটার আলোচনাটা কি, তোমরা শুধু এই মূল কথাটা মনে রাখবা, তাহলেই হবে। এখন আসলে এটা চলে গেল যোজ্যতা ইলেকট্রন কাকে। এখন যোজ্যতা বা যোজনী কাহাকে বলে, ঠিক আছে না? ঠিক না? যোজ্যতা এবং যোজনী কাকে বলে? এখন একটা তোমরা যদি আমরা একটা মৌল নিই, যে কোনো মৌল নিতে পারো তুমি, সেই মৌলের কি ইলেকট্রন আদান প্রদান করে। সব মৌলতে ইলেকট্রন আদান প্রদান করে না, তারা কি অষ্টক পূরণ করার জন্য তারা কি করে ইলেকট্রন আদান প্রদান করে। যেমন দেখো এখানে সোডিয়াম নিছিলাম আমরা, ঠিক না? এই সোডিয়াম, সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই না? একটা ইলেকট্রন প্লাস করে সে কি ধনাত্মক আধানে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন এই ইলেকট্রন যে গ্রহণ করবে, ধরো এখানে ক্লোরিন নিয়ে আমরা, ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করলো, সে কি ধনাত্মক ঋণাত্মক আয়নে চার্জিত হলো, ঠিক না? এখানে তার শেষ কক্ষপথে যে মৌল তার শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে আর যে কয়টা বর্জন করবে সেটাই কি তাদের এই যে যোজনী, সেটা তাদের কি যোজনী বললাম। আর যোজ্যতা তোমাদের এই যে এখানে তো দেখালাম যে যোজ্যতা কাকে বলে, ঠিক না? শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হলো তার যোজ্যতা ইলেকট্রন। আর যে শেষ কক্ষপথ থেকে সে যে কয়টা ইলেকট্রন শেয়ার করবে বা গ্রহণ করবে সেটা কি তাদের যোজনী। এখন এই টপিকটা গেল। যৌগমূলক ও তাদের যোজনী, যৌগমূলক এবং তাদের যোজনী কাকে বলে? দেখবা অনেকগুলো কি আছে মৌল, এক বা একাধিক মৌল কি করে, একাধিক মৌল বা যৌগ তারা কি করে তাদের মধ্যে যে আয়ন, পরমাণু বা আয়ন কি করে, এই পরমাণু আয়ন পরস্পরের সাথে কি শেয়ারের মাধ্যমে, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন শেয়ারের মাধ্যমে তারা কি একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, পরমাণু গুচ্ছ তৈরি করে। তারা কি করে এই পরমাণু গুচ্ছটাকে কি বলা হয় তোমার এই যৌগমূলক, ঠিক না? যেমন এখানে দেখি অ্যামোনিয়া NH4, কি হলো অ্যামোনিয়া। এখানে কি দেখো একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন কি করছে গ্রহণ করা হয়েছে, সরি এখানে প্লাস হবে, একটা ইলেকট্রন কি হয়েছে এখানে ত্যাগ করা হয়েছে। এটাই কি তাদের পরমাণু একটা গুচ্ছ। যেমন এখানে তোমার নাইট্রোজেন একটা পরমাণু, এখানে কি হাইড্রোজেনের 4টা পরমাণু, 4টা হাইড্রোজেন এবং একটা নাইট্রোজেন মিলে কি করছে, এরা একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে, পরমাণু গুচ্ছ। এবং এদের কি বলছে যোজনী, এবং তাদের যৌগমূলক ও তাদের যোজনী। এই যে যোজনী আমি এখানে চিহ্নতে বুঝাই দিচ্ছি যে এখানে যোজনী বোঝাচ্ছে। তাহলে যোজনী কি বলছি ভাই, আমি আগের টপিকে কি আলোচনা করছি, যোজনী কি তারা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে আর যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই কি তাদের যোজনী। সো এখানে একটা প্লাস এক, এখানে যদি প্লাস 2 দেওয়া থাকতো তাহলে কয়টা যোজনী করতে হতো 2টা। তাহলে কি যোজ্যতা, সরি যৌগমূলক ও তাদের যোজনী কত হয়, যৌগমূলকের যোজনী কত হলো তাহলে 2 হইতো। এখন যদি এখানে 3 থাকতো 5 থাকতো, যে কয়টা থাকবে সে কয়টা হবে এখানে প্লাস। আর যদি মাইনাস হয় তাহলে কি হবে, যে সে কয়টা গ্রহণ করছে এটা কিন্তু ত্যাগ করছে। এখন যদি গ্রহণ করে তাহলে কি হবে মাইনাস থাকে, মাইনাসের আগে যে কয়টা দিয়ে তোমার প্রকাশ করা হবে সেই কয়টাই। ঠিক আছে, বুঝাতে পারছি? খুব বুঝাতে পারছি। এবার দেখো এই টপিকটাও গেল। এবং রাসায়নিক ও গাঠনিক সংকেত, তোমাদের একটা দেখবে টপিক আছে যে 4 নাম্বার না 5 নাম্বারে, যে রাসায়নিক ও গাঠনিক সংকেত বা ওটি কি আণবিক সংকেত, ঠিক আছে? রাসায়নিক বা গাঠনিক সংকেত, সরি প্রথম টপিক আছে রাসায়নিক সংকেত, সেকেন্ডটা আছে কি
মানে টপিক ওয়াইজ আগেতে দেখবা বইয়ের অধ্যায়ের মাঝখানে আছে যে আরেকটা আছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। সো তোমাদের রাসায়নিক এবং আণবিক সংকেত দুইটা কিন্তু সেম, ওই জন্য আমি কি করছি দুইটাকে সেম জায়গায় রাখছি। প্রচন্ড গরম হচ্ছে। তাহলে দেখো রাসায়নিক সংকেতটা কি, তোমার রাসায়নিক সংকেতটা হলো একটা পরমাণু যে কয়টা পরমাণু মিলে একটা অণু গঠন করে সেইটা কি তাদের রাসায়নিক সংকেত। যেমন এখানে যদি আমি বলি অক্সিজেন, এখানে কয়টা দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেনের পরমাণু ঠিক না, এখানে একটা অক্সিজেন প্লাস আর একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন মিলে কি করছে একটা অক্সিজেন অণু গঠন করছে O2 ঠিক না। এটা কি এটা রাসায়নিক সংকেত, আর যে দুই দ্বারা এখানে প্রকাশ করতেছে এটা যে রাসায়নিক সংকেত। যেমন এখানে যদি হাইড্রোজেন বোঝাই আমি হাইড্রোজেন 2, এটা কি হাইড্রোজেনের রাসায়নিক সংকেত। তোমাদের যদি আরো বলি ধরো এটা তো গেল তোমাদের একটা সমধর্মী মৌল ঠিক আছে, এটা সমধর্মী মৌল বলে যে দুইটা হাইড্রোজেন, এখন যদি ভিন্ন ভিন্ন তোমার মৌল থাকে যেমন ধরো হাইড্রোজেন সরি H2 এটা কিসের সংকেত পানির সংকেত, তাহলে এই পানির সংকেত কি এটা হচ্ছে রাসায়নিক সংকেত তোমার বা আণবিক সংকেত ঠিক না। এটাকে কিন্তু কি বলে এটাকেই বলে তোমার রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত। তাহলে এটা গেল এখানে করে দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে। এখন আসো গাঠনিক সংকেত বা গাঠনিক সংকেতটা কি, গাঠনিক সংকেত হলো এটার গঠনটা, তো এটা ডায়াগ্রামটা তোমার কি হইবে ওইটা হইলো কি গাঠনিক সংকেত। তাহলে দেখো এখানে এখানে তোমার কেন্দ্রীয় পরমাণু কিন্তু অক্সিজেন, মানে ওইটাকে তুমি মাঝখানে রেখা এইভাবে অক্সিজেন, তো দুইটা হাত একটা হাইড্রোজেন এই পাশে আর একটা হাইড্রোজেন, যে দুইটা হাইড্রোজেন মিলে কি হয়েছে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হয়েছে H2O গঠন করছে। যেমন একটু আগে দেখাইছিলাম কি অ্যামোনিয়া NH4, এখানে কি হয়েছে ভাইয়া চারটা হাইড্রোজেন ঠিক না, চারটা হাইড্রোজেন মিলে একটা নাইট্রোজেনের সাথে এই নাইট্রোজেন এখানে কি কেন্দ্রীয় পরমাণু। যেমন দেখো নাইট্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন উপরে একটা নিচে আর একটা দিলা, এই চারটা হাইড্রোজেন চারটা হাত, এখানে নাইট্রোজেনের কয়টা চারটা হাত, এই চারটা হাইড্রোজেন কি করছে একটা নাইট্রোজেন এখানে কেন্দ্রে আসে না, তার জন্য এখানে কি বলা হয় এখানে কেন্দ্রীয় পরমাণু, চারটা হাইড্রোজেনের সাথে এইভাবে এটা কি গাঠনিক সংকেত গঠন করছে। এটা আশা করি বুঝাইতে পারছি। এটা তোমরা শুধু কি করবা এই মূল এই অধ্যায়টার টপিক এই টপিকটা এই রাসায়নিক সংকেত গাঠনিক সংকেত বলতে কি বোঝাচ্ছে শুধু ওইটা মনে রাখবা, এইটা তোমরা এই শর্ট টেকনিকে তোমরা একটা অধ্যায় এইভাবে কাভার করতে পারো যে ওই টপিকটা কি রিলেটেড ঠিক আছে। তোমার এই রাসায়নিক গাঠনিক সংকেত যতগুলো মৌল বা পরমাণু যৌগ যেটাই থাক তার গাঠনিক সংকেত সেগুলোর এইভাবে আর কি, এটা শুধু মনে রাখবা। সো এটা গেল। এখন অষ্টক ও দুইয়ের নিয়ম, ভাই অষ্টক আর দুইয়ের নিয়ম কি তোমরা পড়ছো আমি জানি, শুধু হাইলাইট করার জন্য আর কি তোমরা পরীক্ষার আগে ভিডিওটা দেখবা ঠিক আছে, মানে দেখে দেখে তোমরা বুঝবা যদি সময় পাও আর কি, আর যাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকবে দেখবা। তাহলে অষ্টক এবং দুইয়ের নিয়ম কি, অষ্টক নিয়ম তোমরা জানো যে একটা মৌল কি করে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য অষ্টক পূরণ করে, তাদের কি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করার মাধ্যমে তারা কি অষ্টক নিয়ম পূর্ণ করে। নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ ভাইয়া তোমরাও জানো আমিও জানি যে তোমার পিরিয়ডিক টেবল যে ওই যে পর্যায় সারণীর শেষ মানে শেষ গ্রুপটা 18 নম্বর গ্রুপে সব মৌলগুলো কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই সবাই কি করে অষ্টক ওই যে তাদের ইলেকট্রন বিন্যাসে অষ্টক প্রয়োজন 8টা ইলেকট্রন পূর্ণ করার জন্য কি করে অষ্টক নিয়ম পূরণ করে। এবং অষ্টক নিয়ম হ্যাঁ তার ওরা এখন দুইয়ের নিয়ম কি ঠিক আছে, এখন দুইয়ের নিয়মটা আসলে যে দুইয়ের নিয়ম কি এই অষ্টক নিয়মে কিছু সীমাবদ্ধ থাকার কারণে যে সবাই তো তার ওই যে শেষ কক্ষপথে 8টা পূরণ করতে পারে না, ওই যে কিছু আরো ব্যতিক্রমী নিয়ম আছে অন্যান্য অধ্যায়ে, এই জন্য কি কিছু সীমাবদ্ধ থাকার কারণে বিজ্ঞানীরা কি আবার দুইয়ের নিয়ম প্রতিষ্ঠা করছে। দুইয়ের নিয়মটা কি যে দেখো এটা ধরো একটা মৌল তার কি এটা শেষ কক্ষপথে ধরো একটা মৌলের কতগুলো আছে যে কিছু কিছু মৌল আছে কি তাদের ইলেকট্রন অনেক বেশি যেগুলো 8টা ধারণ ক্ষমতা আছে তারাই কিন্তু অষ্টক পূরণ করে। অনেক মৌল আছে যে যেমন 18টা ওই যে থার্ড 3 নাম্বার শক্তি স্তর ঠিক আছে, এই 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 18টা, এটাতে কয়টা আছে ভাইয়া 8টা, এটা কিন্তু অষ্টক নিয়ম পূরণ করবে। এটা এটা অষ্টক নিয়ম পূর্ণ করতে চাইবে কিন্তু এর 18টা, যখন ধরো এর 18টা হইতে আর 4টা বাকি ওই তখন কি করবে ইলেকট্রন যে যে গ্রহণ করে পড়ছো না ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা আয়ন দেওয়ানের মাধ্যমে কি করে ধনাত্মক ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি করে অষ্টক নিয়ম পূরণ করে বা স্থিতিশীল হয়, তাদের শেষ কক্ষপথে ইলেকট্রনকে স্থিতিশীল রাখে। যখন এক ধরো 16টা ইলেকট্রন আছে 18টা করতে আর 2টা লাগবে ওই কি করবে ওটা কি অষ্টক নিয়ম পূরণ হচ্ছে না, তখন এটা কি তাদের সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা থাকাকে দূর করার জন্য বিজ্ঞানীরা দুইয়ের একটা নিয়ম প্রতিষ্ঠা করছে। সে দুইয়ের নিয়মটা কি ভাইয়া শেষ কক্ষপথে কি দুইটা করে ইলেকট্রন কি জোড়ায় থাকে যে ডাবল থাকে, আর যেগুলো কি সিঙ্গেল থাকে একটা ওগুলো কি অষ্টক নিয়ম পূরণ করে না, বা ধরো 2টা ইলেকট্রন আরো আছে কি দুই পাশে এইরকম করে।
বা যখন একটা বন্ধন গঠন করতে চায় যে 3টা ইলেকট্রন শেয়ার, এর 5টা ইলেকট্রন আছে, 5টা আছে আর কি অষ্টক পূরণ হতে কয়টা 8টা লাগে, তখন কি করবে ওই যে আর কিছু ইলেকট্রন 3টা শেয়ার নেয় কি 3টা এই যে 3 জায়গায় আসবে, আয়সা কি করবে এখানে তাদের ডাবল ডাবল হবে, মানে 3টা অন্য কোনো মৌল থেকে আয়সা কি এইরকম 2 এর নিয়মে পূরণ করে অনেক সময়। ঠিক আছে না, আশা করি বুঝাইতে পারছি। এই যে ডাবল ডাবল সবাই কি জোড়ায় 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 অবস্থান করার জন্য এটা কি অবস্থান করতে চায়, এটা কি 2 এর নিয়ম। শুধু মূল কনসেপ্টটা ধারণায় রাখো, ঠিক আছে। এখন নিষ্ক্রিয় গ্যাস ও এদের স্থিতিশীলতা, তোমরা কি জানো নিষ্ক্রিয় গ্যাসটা কি, ওই যে গ্রুপ 18 সব মৌলগুলো কি তারা নিষ্ক্রিয়, তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8টা দ্বারা 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। যেমন দেখো এখানে যদি শুধু এক হিলিয়ামের 2 এর নিয়ম, মানে ওর শেষ কক্ষপথে 2টা, বাকি সবগুলোর কয়টা আছে 8টা করে ইলেকট্রন। যেমন ধরো নিয়ন, অর্গন, অর্গানেশন, তারপরে তোমার জিনোস আর যেগুলো আছে মৌলগুলো, ওগুলো কি সবারই কি 8টা করে ইলেকট্রন আছে। তাহলে এটা গেল। এখন ভাইয়া ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে বলে, অনেকে এটা পারে না, পারে কিন্তু কনসেপ্ট কি মনে রাখতে পারেন। ধরো আমরা একটা মৌল নিই, এখানে কি সোডিয়াম একটা মৌল নিলাম, ঠিক আছে। এখন এই সোডিয়াম কি প্লাস প্লাস হয়, যেহেতু ওই একটা ইলেকট্রন কি করে ত্যাগ করে, তার জন্য কি সোডিয়াম প্লাস। এখন এই সোডিয়াম প্লাস হওয়ার জন্য কি ক্যাটায়ন, একে একে কি বলবো আমরা ক্যাটায়ন বলবো, ঠিক আছে। এখন যে গ্রহণ করবে ও কিন্তু হয়ে যাবে অ্যানায়ন, ঠিক আছে, ও একটা গ্রহণ করে কি অ্যানায়নে পরিণত হয়ে যাবে। তাহলে কি যে মৌল তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে কি বলে, তাকে ক্যাটায়ন বলে। আর যে মৌল তার সর্বশেষ কক্ষপথে একটি বা কয়টি যে কয়টি লাগবে, যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে ভাই আয়নিক অ্যানায়ন বলে, ঠিক আছে। যেমন দেখেন ক্লোরিন, ক্লোরিন কি একটা গ্রহণ করবে মাইনাস চার্জে, মানে ঋণাত্মক চার্জ গ্রহণ করে ঋণাত্মক চার্জ দিতে হয় কি হয় অ্যানায়নে পরিণত হয়। বুঝাইতে পারছি আশা করি। প্রচন্ড গরম, তো এই গরমে ভালো পড়ানো যাচ্ছে না, একটু যদি বুঝতে সমস্যা হয় বলবা। আরো তোমাদের শুধু আমি কি হাইলাইট করতেছি ক্লাসটা, আমিও জানি আমার কিছু ভুল হচ্ছে বা বুঝাইতে পারতেছি না ভালোভাবে অতটা গরমের জন্য আর কি। সো এখন দেখো এটা গেল। এখন কি আয়নিক ও সমযোজী বন্ধন তাদের বৈশিষ্ট্য। দেখো আয়নিক বন্ধন কি এবং সমযোজী বন্ধন কি। তোমরা জানো আয়নিক বন্ধন কিন্তু অনেক শক্তিশালী বন্ধন হয় এবং কি সমযোজী বন্ধন দুর্বল বন্ধন হয়। দুর্বল কেন হয়, ধরো এখন ধরো সংজ্ঞায় আসি, সংজ্ঞাটা আসল কনসেপ্টটা কি, এই আয়নিক বন্ধনটা কনসেপ্টটা কি। আয়নিক বন্ধন কাদের কাদের মধ্যে গঠিত হয় তোমরা জানো, কমেন্টসে লিখবা, বা না জানলে বলবা, শুনে বই আছে বই দেখবা, অন্যান্য অনেক ভাইদের ক্লাস আছে ওগুলো দেখতে পারো। সো আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, একটা ধাতু এবং একটা অধাতু। ধাতু তোমরা কি জানো যে পর্যায় সারণীর বাম বাম পাশের মৌলগুলো কি ধাতু, এবং যত বাম থেকে ডান দিকে যাবা অধাতুতে, মৌলগুলো কি অধাতুতে পরিণত হয়। সো আয়নিক বন্ধন হতে কি লাগবে, একটা ধাতু এবং অধাতু, একটা ধাতু এবং একটা অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তাতে কি বলে আয়নিক বন্ধন বলে। এই আয়নিক বন্ধন কি একটা বল দ্বারা আবদ্ধ থাকে, সেটা কি ইলেকট্রিক স্ট্যাটিস্টিক বল, সেটা কি স্থির বৈদ্যুতিক শক্তির একটা বল দ্বারা তারা কি আবদ্ধ থাকে, যার জন্য তাদের বন্ধনটা অনেক শক্তিশালী হয়, যেটাকে কি ভাঙতে তোমার অনেক কষ্ট হবে। কষ্ট কেন, মানে অনেক শক্তির প্রয়োজন হয়। যে তাদের একটা বৈশিষ্ট্য আছে না, তাদের কি বন্ধনটা অনেক শক্তিশালী হয়, যার কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, ঠিক আছে না। এখন সমযোজী বন্ধন কি ভাই, আসো সমযোজী বন্ধনটা কি, এখন ভাই সমযোজী বন্ধনটা কি, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, ইলেকট্রন অধাতুগুলোর মধ্যে কি ইলেকট্রন শেয়ার বা কি দেওয়া নেওয়ার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কি বলে সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনও কিন্তু একটা বল দ্বারা আবদ্ধ থাকে, সেটা কি ভ্যান ডার ওয়ালস বল, যে বলটা কিন্তু অনেক দুর্বল, যেটাকে কি সহজেই ভাঙা যায়। কিভাবে সহজেই ভাঙা যায়, তাদের ধরো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম, অল্প তাপ দিলেই তারা গলে যাচ্ছে বা বাষ্পে বাষ্পে পরিণত হচ্ছে, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য আর কি। তাহলে দেখো আমি এখানে দেখাই, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা কি লবণ, সোডিয়াম ক্লোরাইড এটা কি আয়নিক বন্ধনে আছে, এটাকে কিন্তু ভাঙতে কি অনেক শক্তির প্রয়োজন, বেশি শক্তির প্রয়োজন, যেহেতু একটু লবণ অল্পতেই কিন্তু গলে যায়, কিন্তু তাও গলানোর পরে তোমরা যখন এটাকে তাপ দিবা দেখবা, তাপ দিলে এমনি যদি পানি ছাড়া তাপ দাও একটু ভাঙতে সময় লাগবে আর কি। মানে বাষ্পে ওঠা একবার ডিরেক্ট ওটা কি উদ্ধারিত পদার্থ, বাষ্পে পরিণত হতে একটু সময় লাগবে, এটাই আর কি।
এবং সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি ভাইয়া? যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যেমন দেখো এখানে দুইটা ক্লোরিন কি তাদের একে অপরের মাধ্যমে দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটা গঠিত হয়েছে। এবং যদি এখানে আমি তোমাদের বলি কি কার্বন আর কি নাইট্রোজেন আর কি ফ্লোরিন, ঠিক না? এটা কি, এটা তোমার কি মানে দুইটাই কিন্তু অধাতু, ঠিক না? দুইটাই অধাতু কি অধাতু মিলে একটা যৌগ গঠন করছে, যেটা কি সমযোজী বন্ধন। এটা তারপরে কার্বন ট্রাইক্লোরাইড, এটা কি একটা কার্বন আছে, একটা কার্বনের সাথে কত তিনটা কি করছে, তিনটা বা তুমি চারটা যে কয়টা দিবা আর কি, ঠিক আছে? যে কয়টা দিলেও এটা কি তারা একটা বন্ধন গঠন করছে। এটা কি সমযোজী বন্ধন, কারণ দুইটা কিন্তু অধাতু, তাই না? কার্বনের কয়টা শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন আছে, সেই চারটা থাকার কারণে ওই কি করছে ইলেকট্রন শেয়ার করছে করে এটা কি হয়েছে সমযোজী বন্ধন গঠন করছে ভাই। আশা করি এটা বুঝাতে পারছি। আর তাদের বৈশিষ্ট্য কি বললাম তো, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, যে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, দেন তাদের আর কি হয় দ্রবণীয়তা সহজ হয়, কোনটার কি হয় ওটা দেখবা। তারপর পোলারায়ন কি দেখবা, এটার বৈশিষ্ট্য আছে যে আয়নিক বন্ধন তোমার কি পোলারায়ন হয়, আয়নিক বন্ধন কি পানির সাথে দ্রুতই মিশে যায়। কেন মিশে যায় মানে বন্ধন দ্রবণীয় হয়। কেন দ্রবণীয় হয় ভাই? তোমার আয়নিক বন্ধনের একটা কি প্লাস সাইড থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পানিতে একটা হাইড্রোজেন দান করে বা আয়ন দান করে কি ওই যে একটা ইলেকট্রন যে ত্যাগ করে বা গ্রহণ করে, এটা কি একটা আয়ন দান করে আর একটি কি গ্রহণ করে। এর জন্য কি এরা পানিতে দ্রুত দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। কেন? যেমন তোমরা বলতে পারো যে তেল, ওই যে তেল সোয়াবিন তেল, নারকেল তেল তো হয় নাকি জানি না, মানে জানি দেখা লাগবে। আরো যেগুলো আছে সেগুলো কি পানিতে দ্রবীভূত হয় না, ওগুলো কি আয়নিক ওই যে সমযোজী বন্ধন মানে সমযোজী যৌগের এগুলো বৈশিষ্ট্য। এখন আসো ভাইয়া ধাতব বন্ধন থেকে দুটা ধাতু মিলে যে বন্ধন গঠিত হয় সেটা কি ধাতব বন্ধন। ধাতুগুলো তোমরা জানো যে ধাতুগুলো যে পর্যায় সারণীর প্রথম দিকে বাম সাইডের মৌলগুলো কি ধাতু, আর ওগুলো কি অধাতু ডান সাইডের ধাতব বন্ধন। তাহলে ধাতুতে মিলে দুইটা ধাতু পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে কি বলে ধাতব বন্ধন। তাহলে ধাতব বন্ধন কি, যে ধাতু কিন্তু ইলেকট্রন পরিবহন করতে পারে। কেমন দেখো যে তোমরা দেখো শেষের দিকে আছে যে ধাতু তাপ পরিবহন করে, ধাতু বিদ্যুৎ পরিবহন করে। কিভাবে দেখো এগুলো আমরা যদি ডায়াগ্রাম এর মাধ্যমে কি দেখবা একটা ইলেকট্রন মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রন আছে, ধাতব বন্ধন হবে। ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করে? যেহেতু ধাতুর মধ্যে কি ইলেকট্রন আছে, যেগুলো মুক্ত ইলেকট্রন থাকে, যেগুলো কি ধাতুর মধ্যে ঘোরাঘুরি করে, এই সঞ্চারণশীল মুক্ত ইলেকট্রনের কারণে বিদ্যুৎটা পরিবাহিত হয়। বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে পরিবাহিত হয় ভাইয়া? পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে বিদ্যুৎ পরিবাহিত হয়। তারপরে আসলে তোমার এগুলো প্লাস, এগুলো কি বলে? পারমাণবিক শ্বাস বলে। পারমাণবিক শ্বাস কেন বলে? যখন তোমার একটা ধাতু কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে কি ধনাত্মক চার্জে চার্জ দিতে হয়, যার কারণে এই প্লাস চার্জগুলো কি এগুলোকে পারমাণবিক শ্বাস বলে, যেগুলো পরমাণুর মধ্যে বড় আকারে দেখা যায়। আর এগুলোকে কি সঞ্চারণশীল ইলেকট্রন বলে। আর ধাতু তাপ পরিবহন করে। তাপ কেন পরিবহন করবে? আজ সঞ্চারণশীল ইলেকট্রনের জন্য তাপ পরিবহন করে। তোমরা যদি একটা চামচ নাও, চামচ যদি একটা মোমবাতি উপর ধরায় রাখবা, যে দেখবে ওটা তাপ দিয়ে গরম করতেছো, গরম করতে করতে দেখবা ওই যে তাপে সঞ্চারণশীল ইলেকট্রনের জন্য যে ইলেকট্রন যখন তাপ পাচ্ছে, ওই তাপের এলাকা থেকে কি হচ্ছে ওই উচ্চ তাপমাত্রার দিক থেকে নিম্ন তাপমাত্রায়, যেদিকে এই পাশে আগুন দিচ্ছ, যে এই পাশেও মানে তাপ দিচ্ছ, এই পাশ থেকে ওই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো আসতেছে, আস্তে আস্তে এই পাশেও গরম হয়ে উঠছে। এটাই কি গেল ভাইয়া? ধাতব বন্ধন। আশা করি আমি বুঝাইতে সক্ষম হয়েছি তোমাদের পুরো অধ্যায়টা। সো তোমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে অল্প সময়ে তোমরা পুরো অধ্যায়টা কিভাবে কভার করবে এবং অল্প সময়ে তোমরা কিভাবে রিভিশন দিয়ে পরীক্ষার হলে গিয়ে বসে পরীক্ষা দিবা, এটা আর কি মূল কনসেপ্ট। টোটাল অধ্যায়টা শর্ট টেকনিকে মূল কনসেপ্টটা এইভাবে তোমরা জানে রাখবা, যে পুরো অধ্যায়ের কোন টপিকে কি নিয়ে আলোচনা, এইভাবে তোমরা যদি মনে রাখো, ইনশাআল্লাহ পরীক্ষায় যেমনভাবে কোশ্চেন আসুক তাহলে বুঝতে পারছি। যেমন মূল টপিকটা তোমরা যে এই যে টাইটেলটা দেখেই যেন মনে হয় যে ওই টপিক ওই 2-3 পেজের মধ্যে, বা এই টপিক নিয়ে যতদূর আলোচনা করা হয়েছে ওই টপিক সম্পর্কে কি টোটাল টপিকটা নিয়ে কি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
ক্লাস ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই, এবং পাশেই থাকবা, সাবস্ক্রাইব করে ফলো করবে যেন আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে পারো। আসসালামু আলাইকুম।